আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে। ভিডিওর আজকে মূল বিষয় হচ্ছে নার্সিং। এই ব্যাপারটা নিয়ে অনেক শিক্ষার্থীর মনে আগ্রহ। অনেকেই চিন্তা ভাবনা করছে এসএসসি এইচএসসি পরীক্ষার পরে কিভাবে নার্সিং নিয়ে পড়াশোনা করা যায়। প্রথমেই বলি, ছেলে এবং মেয়ে উভয়ই নার্সিংয়ে কমপ্লিট করতে পারবে বা নার্সে জব করতে পারবা। সেক্ষেত্রে সবাই ভিডিওটি দেখো। আর একটা কথা, আজকের ভিডিওতে নার্সিং নিয়ে এ টু জেড আলোচনা করব। অর্থাৎ তুমি নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য যা যা দরকার এ টু জেড আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আলাদাভাবে ভিডিও শুরুতে কোনো কিছু তুলে ধরছি না। আর মূল টপিকে যাওয়ার আগে একটি কথা বলে রাখতে চাই, ভিডিওটির মাধ্যমে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বিষয়গুলো একে একে দেখে নিই। প্রথমে বলি নার্সিং পেশার ভবিষ্যৎ নিয়ে। দেখো, তুমি যে ভিডিওটি দেখবা এটার কেমন ফিউচার সেটা তোমার অবশ্যই জানা দরকার। আর তোমার কেমন পেশা পছন্দ, আর তুমি কোন পেশাতে আগ্রহী সেটাও তোমার জানা অবশ্যই দরকার। সেক্ষেত্রে তোমার বেতন, সুযোগ সুবিধা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমি এখানে বলে রাখি, বলবো বেশি, লিখেছি কম। অর্থাৎ এখানে আমরা কোটেশনগুলো লিখেছি, সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করছি। প্রথমত, সরকারি নার্সিং এর বেতন। তুমি যদি একজন সরকারি নার্স হও তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে সরকারি নার্সের বেতন কত এবং বেসরকারি নার্সের বেতন কত হয়ে থাকে এই বিষয়টি। সাধারণত সরকারি নার্সিং এর বেতন হয়ে থাকে 25,000 টাকা থেকে মোটামুটি যারা জব করছে তাদের 80,000 টাকা পর্যন্ত সরকারি নার্সিং এর বেতন হয়ে থাকে বা নার্সের বেতন হয়ে থাকে। সরকারি নার্সের বেতন বৃদ্ধি পায় পদোন্নতির মাধ্যমে, আর বেসরকারি নার্সের বা নার্সিং এর বেতন 10,000 থেকে শুরু করে 30,000, 20,000, 50,000 টাকা এভাবে বাড়ে। সো এদিক থেকে বেশ ভালো একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে বেসরকারি নার্সের মাধ্যমে। আর কর্মরত অবস্থায় সুযোগ সুবিধা নিয়ে যদি একটু বলি, সেক্ষেত্রে বেসরকারি নার্সিং এর কর্মরত অবস্থায় সুযোগ সুবিধা একটু কম এবং সরকারি নার্সিং এর সুযোগ সুবিধা একটু বেশি বেসরকারির ক্ষেত্রে, কারণ এটা তো বেসরকারি। বেসরকারির বিষয়টা তোমরা একটু বোঝো। বেসরকারি নার্সিং এর সুযোগ সুবিধা, ছুটি কম থাকে কারণ এগুলো প্রাইভেট ভাবে নার্সিং এর শিক্ষার্থীরা ভর্তি হয় প্রাইভেট বিভিন্ন হসপিটালে। বাট সরকারি নার্সিং এর জন্য সুযোগ সুবিধা অনেক ভালো, ছুটিগুলো অনেক বেশি থাকে এবং বেতন স্কুলে অনেক বেশি থাকে। তাছাড়া সরকারি নার্সিং এ অনেক ভাতা রয়েছে। অর্থাৎ টোটাল বিষয়টা হচ্ছে সরকারি নার্সিং এর সুযোগ সুবিধা বেশি এবং বেসরকারি নার্সিং এর সুযোগ সুবিধা কিছুটা তুলনামূলকভাবে কম, মোটামুটি চলে। এখানে আরেকটা কথা বলে রাখি, সরকারি হসপিটালের বেসরকারি হসপিটালের পরিবেশটা একটু ভালো, আর সরকারি হসপিটালেরটা একটু তুলনামূলকভাবে এদিক সেদিক হয়ে থাকে। তোমরা হসপিটাল ভিজিট করলে তোমরা নিজেরাই বোঝো। সো এই দিকটাও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। তারপর যদি বলি চাকরি জীবন শেষে ভাতা নিয়ে যদি বলি, এক্ষেত্রে তোমাদের বেসরকারি নার্সিং বা বেসরকারি নার্সদের ক্ষেত্রে কোনো ভাতা নেই। তবে সরকারি নার্সিং এর ক্ষেত্রে বা নার্সদের ক্ষেত্রে ভাতা রয়েছে। হসপিটালে অনেক সময় এ ধরনের ভাতা দিয়ে থাকে, তবে নির্দিষ্ট কোনো ভাতা নেই। কিন্তু সরকারিভাবে যারা নার্সিং এ ভর্তি হয়েছে বা নার্সিং এ কেরিয়ার হিসেবে গড়েছে তাদের কর্মজীবনে, না আমি বলবো কর্মজীবন শেষে তোমাদের নার্সিং শেষ হয়ে যাবে, সর্বশেষ তোমাদের ভাতা দিবে 1,20,000 টাকার উপরে দিয়েছিল বিগত বছরগুলোতে। অ্যাজ এ ইন ফিউচারে টাকার পরিমাণটা অনেক বাড়তে পারে। এক্স্যাক্টলি সেটা বলা যাচ্ছে না, কারণ এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। এগুলো তো মোটামুটি হলো। এখন আমরা যদি বলি একজন নার্সের কেরিয়ার কেমন হতে পারে, সেজন্য যদি আমরা বলি, তুমি যদি নার্সিং কমপ্লিট করো তুমি একদম বেকার থাকবে না। বাংলাদেশে প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যা অনেক কম। বেশ অনেকগুলা হসপিটালে নার্সের সংখ্যা অনেক কম দেখা যায় এবং অনেক ঘাটতি দেখা যায়। তো সর্বোপরি নার্সিং যদি তুমি কমপ্লিট করো বা শেষ করো, আর তুমি যদি নার্সিং এ ভর্তি হও, তুমি খুব সহজেই চাকরি পেতে পারবা অন্যান্য সেক্টরের তুলনায়। সেদিক থেকে তোমরা বলতে পারো নার্স কখনো বেকার থাকে না। তারা যে কোনো সময় যে কোনো জায়গায় তাদের হাতের কাজ বা হাতের দক্ষতা দেখাতে পারে, দেখানোর সুযোগ থাকে। তো এদিক দিয়ে তোমাদের এটা প্লাস পয়েন্ট। এরপর যদি আমরা তোমাদের নার্সিং এর কোর্স নিয়ে কথা বলতে হয়, তাহলে আমরা বলবো এসএসসি শেষ করে তুমি নার্সিং এ অগ্রাধিকার পাবে অন্যান্য স্টুডেন্টদের তুলনায়, যেমন ব্যবসা শিক্ষা, মানবিক, এই অন্যান্য বিভাগের তুলনায়। তো এটা হলো একটা বিষয়। তো এখানে আমরা কথা বলি নার্সিং এর সেক্টরগুলো নিয়ে। নার্সিং এর সেক্টরগুলো মূলত 3 ভাগে হয়। একটা হচ্ছে বিএসসি নার্সিং, টাকা দিয়ে তুমি পড়াশোনাটা শেষ করতে পারছো। সেখানে তুমি যদি ভর্তি হও তাহলে তোমাদের ওইখানে হোস্টেল রয়েছে, সেখান থেকে তোমরা পড়াশোনা করতে পারছো।
কোর্স করতে পারবে না বা কোর্স করা যায় না, ওভাবে কোনো কোর্স নেই। তবে কিছু কোর্স রয়েছে নার্সিং এর মতো মনে হতে পারে, এসএসসির পরে ভর্তি হলে সেগুলো নার্সিং না। সেক্ষেত্রে তুমি যদি নার্সিং কমপ্লিট করতে চাও তাহলে এসএসসির সাথে তোমাদের এইচএসসিটাও কমপ্লিট করতে হবে। তাহলে তুমি অর্থাৎ সঠিক নার্সিং বা মেইন নার্সিং এ তোমরা ভর্তি হতে পারবে। এই বিষয়ে প্রয়োজনে আরেকটি ভিডিও আসবে। তবে আমরা এখানে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এসএসসির পর কোনো নার্সিং নেই। তোমাকে নার্সিং এর যদি অরিজিনালি ভর্তি হতে হয় বা কোর্সটি কমপ্লিট করতে হয় তার জন্য তোমাকে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করতে হবে। এরপর তুমি নার্সিংটি কমপ্লিট করতে পারবে। সম্ভাব্য ক্ষেত্রে এসএসসির পরে কয়েকটা নার্সিং থাকতে পারে, সেটা সম্ভাব্য ক্ষেত্রে। আর এইচএসসি পর্যায়ে তোমাদের মানবিক, ব্যবসা শিক্ষা এবং সায়েন্সের যে কোনো গ্রুপ থেকে তোমরা নার্সিং এর কোর্সটি করতে পারবে বা ভর্তি হতে পারবে। ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তবে এই ক্ষেত্রে একটি কথা বলতেই হয়, বিজ্ঞান বিভাগের ছাত্রীরা নার্সিং এর অ্যাডভান্টেজটা একটু বেশি পাবে, কারণ নার্সিং এর সাথে বিজ্ঞান বিষয়টা একসাথে জড়িত। যেহেতু নার্সিংটা হচ্ছে মেডিকেল বিষয়ক, সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জীববিজ্ঞানে মার্কস একটু বেশি থাকলে নার্সিং এ ভর্তি হওয়ার জন্য অগ্রাধিকারটা একটু বেশি পাওয়া যায়। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। তো এই হচ্ছে তিনটি সেক্টর। এখানে তিনটি সেক্টর নিয়ে আলোচনা করি। হয়তোবা তোমরা এই বিষয়টা ওইভাবে বুঝবে না, তবে আমরা বলি একটু সহজভাবে কোনটা তোমার জন্য প্রযোজ্য বা তোমার জন্য পারফেক্ট হবে। এক্ষেত্রে বিএসসি নার্সিং, এখানে যদি তোমরা পড়াশোনা করো, এটা হচ্ছে 4 বছর মেয়াদি, অর্থাৎ 4th ইয়ার। এখানে সায়েন্সের শিক্ষার্থীরা বেশি গুরুত্ব পাবে। এখানে যদি তুমি নার্সিং কমপ্লিট করো তাহলে তুমি নার্স হতে পারবা, তুমি চাইলে টিচারও হতে পারবা। বাকি দুইটা যদি তোমরা কমপ্লিট করতে চাও তাহলে তোমরা কমপ্লিট করতে পারো, সেটা করেও তোমরা টিচার হতে পারবে প্লাস নার্সিং এর নার্স হতে পারবে। তো যে কোনো একটি তোমাকে করতে হবে। এখানে তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি বলি, মাথা ঠান্ডা করে কথাগুলো শোনো। তোমাকে এবং সবাইকে একবার আবেদন করতে হবে। উপরে যে তিনটি কোর্সের কথা বলেছি সবগুলাতে আলাদা আলাদা করে আবেদন করা যাবে না, এখান থেকে যে কোনো একটিতে আবেদন করতে পারবে। তো এখানে যদি তুমি এটা আবেদন করো বা প্রথমটা আবেদন করো তাহলে এটার ভর্তি প্রস্তুতিটা এভাবে হবে। তুমি যেটাতে আবেদন করছো সেটাতে সকল শিক্ষার্থী একসাথে পরীক্ষা দিবে। এখানে একটি পাস মার্ক আছে, যে নাম্বারটি হচ্ছে 40, অর্থাৎ 40 নাম্বার তোমাকে কন্টিনিউ করতে হবে। তোমার যদি 40 নাম্বার হয় এটা হচ্ছে তোমার পাস মার্ক, অর্থাৎ তুমি যদি 40 নাম্বারই পাও তাহলে অর্থাৎ তুমি পাস করবে। এখানে যদি তুমি পাস করো তাহলে যে তুমি নার্সিংয়ে ভর্তি হতে পারবে এমনটা বিষয় না। পাস করার পর এখানে দেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে ইনস্টিটিউট রয়েছে সরকারি নার্সিংয়ের জন্য 43টি আমরা যদি দেখি, এবং বেসরকারি নার্সিংয়ের জন্য বেসরকারি আছে 70টি। তো মেধা তালিকা থেকে যারা 40 মার্কে পাস করেছে তাদেরকে সরকারি নার্সিংয়ে নিয়ে নেবে। সেখান থেকে টপ লেভেলের শিক্ষার্থী নেওয়ার পরে যারা 40 থেকে কম পেয়েছে নাম্বার তাদেরকে বেসরকারি নার্সিংগুলোতে আবেদন করতে পারবে। এবং এখানে একটি কথা বলি, ওখানে তোমরা ভর্তির আবেদন করবে, ওখানে তোমাদেরকে বলে দিবে যে তোমরা কোন কোন কলেজে ভর্তি হতে চাও, তার একটা লিস্ট দিবে। সেখান থেকে 10টা কলেজ আমাদের সিলেক্ট করতে হবে। সরকারি ইনস্টিটিউট নিয়ে একটু কথা বলি এবং বেসরকারি ইনস্টিটিউট নিয়ে একটু কথা বলি। সরকারি ইনস্টিটিউটগুলোতে তোমাদেরকে উল্টা টাকা দিবে এবং বেসরকারি ইনস্টিটিউটগুলো থেকে তোমাদের থেকে টাকা নেবে। সেক্ষেত্রে সরকারিগুলোই ভালো সবচেয়ে। সেখানে অনেক কিছু রয়েছে, তোমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছ এবং সরকারি এগুলোতে বেশ অনেকটা ভাতা দেয়। প্রত্যেক ফার্স্ট ইয়ারে যারা নার্সিং এ রয়েছে তাদেরকে ভাতা দেয় এবং সেকেন্ড ইয়ারে দেয়। এভাবে তোমরা পাচ্ছ ভাতাগুলো, উঠলে তোমাদের ভাতা বাড়ে। আর বেসরকারি নার্সিংগুলোতে সুযোগ সুবিধাগুলো একটু কম, ভাতা এগুলো খুব কমই পাওয়া যায়। বেসরকারিগুলোতে তোমাকে এখানে প্রচুর পরিমাণে টাকা খরচ করার বেশ মানসিকতা রাখতে হবে, তাহলে তুমি বেসরকারি নার্সিং কন্টিনিউ করতে পারবা। আর আবেদন যোগ্যতা নিয়ে একটু কথা বলি। আবেদন করার জন্য আবেদন বিজ্ঞপ্তির উপর নির্ভর করে। যখন তোমরা আবেদন করবে তখন তোমাদের আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করবে। বিজ্ঞপ্তি প্রকাশ করলে তখন সেগুলো তুলে ধরা হয়। তবে এই ক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থীদের তুলনামূলক আবেদনের যোগ্যতা কম লাগলেও অন্যান্য গ্রুপের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা অনেক বেশি লাগে। তো এই ছিল সর্বশেষ আপডেট। পড়াশোনা পরীক্ষার নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।